অবরুদ্ধ নিশীথ, তেজস্মিতা মুর্তজা। আজকে রয়েছে ৬২তম পর্ব। গল্প পাঠে আছি আমি তারিফ। মুরসালিন ও হামজা দুজনেই অনেকক্ষণ কথা বলেনি সেদিন। বাচ্চারা জেগে উঠেছিল, ভয়ে ভয়ে এসে পানি খাচ্ছে কেউ কেউ। খুব পিপাসা তাদের, একটু মুক্তির পিপাসা, মায়ের কোলে ফেরার পিপাসা, দুনিয়ার আলো দেখার পিপাসা। এত পিপাসা থাকা ঠিক না, তবু ওরা পিপাসার্ত। হামজা বলল, দলের বহুত লোক জিম্মি তোমাদের কাছে, তাদের হদিশ দাও। মুরসালিন চুপ। হামজা নিজেকে দমন করল, যথাসম্ভব শান্ত স্বরে বলল, একই কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তুমি হচ্ছ না শুনে শুনে। ফজরের আজান পড়ছে, নামাজ পড়ব। হামজা বেরিয়ে এসেছিল। ওদের হাত পা বাঁধা নয়, কিন্তু সবাই আঘাতপ্রাপ্ত, ক্ষত বিক্ষত। না হলেও ওই অবরুদ্ধ কুঠুরি ছেড়ে বেরোবার উপায় নেই। অজু করে মুরসালিনের ইমামতিতে এক বদ্ধ দেয়ালের বেষ্টনীতে ফজরের নামাজ আদায় করল সকলে। নামাজ শেষে অনেকক্ষণ মোনাজাতে হাত তুলে বসে রইল মুরসালিন। ওকে বোঝা যায় না, গায়ে পাঞ্জাবি বা জুব্বা ছড়ায় না, পরে জিন্স প্যান্ট, গালে সুন্নতি দাড়ি নেই, নেই কোনো ইসলামী লেবাস, দেখতে উঁচু লম্বা আর্মিদের মতো। শুধু নামাজটা পড়ে, কথাবার্তা স্পষ্ট। বংশপরম্পরায় এইটুকু ধর্মীয় আচার পেয়েছে বোধ হয়, অথবা অন্য কিছু। জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আর জামায়াত একই জলীয় দ্রবণের মিশ্রণ তো। সে রাতে মহিলা যখন হারিকেন নিয়ে এসে দাঁড়ালো, জয় দ্রুত সতর্ক করল, চিৎকার করবেন না, আমি সাহায্য চাইতে এসেছি। এরপর দুজন চুপ। অবাক হয়ে দেখল দুজন দুজনকে। লতিফের স্ত্রী আসমা। মহিলা আতঙ্কে জড়িয়ে গেল। জয় ওদেরকে দেশের শেষ সীমান্তে চলে যেতে বলেছিল, নয়তো দেখা হলেই মেরে ফেলবে। ওরা জয়ের থেকে আত্মগোপন করেছে, কিন্তু জেলা ছাড়েনি। আজ কি খোঁজ পেয়ে জয় এসেছে। জয় হাসল, কথা রাখেননি ভাবি, ভেরি ব্যাড। আসমা কথা বলতে পারে না। জয় বলল, দরজা খোলা রাখুন। সে গাড়িটাকে নিয়ে এসে টেনের ফটক খুলে উঠোনে ঢুকিয়ে রাখল। উঠোনটা ছোট, লতিফ ঘামছে, এখনও ক্রাচে ভর করেও ঠিকমতো হাঁটতে পারে না। সমস্ত সম্পত্তির প্রায়টাই পায়ের চিকিৎসায় খরচা হয়ে গেছে। কবির ও জয় মিলে পলাশকে নামিয়ে বারান্দায় রাখল। মাটির ঘর, পাটখড়ির ভেড়া, পাশে টিনের কাঠের মিল। জয় জিজ্ঞেস করল, লতিফ ভাই, উডমিল কি আপনার নাকি? লতিফের শরীরটা কাঁপছে, সে কোনো মতে ঘাড় নাড়ল। জয় বলল, আপনার একটা ক্ষমার পথ আছে, মানে আমি কাউকে ফার্স্ট টাইম সেকেন্ড চান্স দেব। আসমা পলাশের অবস্থা দেখে বমি করে ফেলল। এত বিদঘুটে জীবিত লাশ সে দেখেনি আগে। দ্রুত ঘরে চলে গেল। সঙ্গে অন্তকে নিয়ে গেল টেনে। জয় আমিরের স্ত্রী বলে কথা। জয় বাড়ির সমস্ত আলো নিভিয়ে একদম স্বাভাবিক ও নীরব থাকার আদেশ দিল সবাইকে। আপাতত আগামী ৩-৪ ঘন্টা চুপ থাকতে হবে। পুলিশ রাস্তা দিয়ে যেতে পারে, কিন্তু এই বিরান জায়গায় অথবা কোনো বসতিতে সার্চ করে দেখবে না। প্রশ্নই ওঠে না। আসমা কিচ্ছু শুনল না। সকলের জন্য রান্না করতে গেল। অন্তু গিয়ে বসলো তার পাশে। বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। রান্নাঘরটা ভেতরে, অন্তু সাহায্য করছিল। তার আসমাকে ভালো লাগছে। আসমারও তাকে চরম পছন্দ হয়েছে। অন্তর ভেতরে শঙ্কা কাটছিল না, তবু সে স্বাভাবিক থাকতে চাইল। আজকাল এসব আর গায়ে লাগে না। জয় রাত ২:৩০টার দিকে গোসল করে লতিফের একটা লুঙ্গি পরল। কবির রাস্তার পাশে পেশাব করার ভঙ্গি করে আশপাশ দেখে এলো। কোনো অস্বাভাবিকতা নেই। জয়ের উপস্থিত বুদ্ধিতে তার বুক গর্বে ফুলে উঠল, কারণ সে জয়ের মতো চতুর লোকের বিশ্বাসভাজন লোক। পুলিশ কল্পনাও করতে পারবে না ওরা এত কাছে এমন এক বাড়িতে উঠে আরাম করছে। পুলিশ হোক বা সাধারণ লোকও সবসময় এসব ক্ষেত্রে দূরবর্তী চিন্তা করে। লতিফের মেয়ে জেগে উঠে জয়কে চিনতে সময় নিল। সে হাসপাতালের সেই ক্ষণ ভোলেনি। জয়কে বলল, এই, তুমি আমাকে একটা মজার খেলা দেখাতে চাইছিলে না, এখন দেখাও। জয় বলল, তোমার আব্বু বোধ হয় সেই খেলাটা পছন্দ করবে না আম্মা। কেন করবে না? আব্বু আমাকে খেলতে দেয়, কিন্তু বলবে না, দেখাও। জয় লতিফকে বলল, ভাই, মেয়ে পিস্তলের খেলা দেখতে চায়, বাপ হিসেবে প্রাণটা উৎসর্গ করতেই পারেন, বাচ্চা মানুষের আবদার ফেলা ঠিক না। তারপরে মনে পড়ল তার কাছে এক্সট্রা বুলেট নেই, ম্যাগাজিন খালি। কিন্তু এই দুর্বলতা তো প্রকাশ করা যাবে না। পিস্তল হতে পারে মানুষের সবচেয়ে বিশ্বস্ত ও কার্যকর সঙ্গী।
হোক তার ভেতর ফাঁপা, দেখলে লোক ডরায়। রাত 3:30টার পর পলাশকে কাঠের মিলে নেওয়া হলো। পলাশের শ্বাস পড়ছে ধীরে ধীরে। লতিফ ঠক ঠক করে কাঁপছে, তার চোখ মুখে নিদারুণ আতঙ্ক। জয় যা করতে চাইছে তা সুস্থ মানুষ দেখতে পারে না। সেদিন শেষ রাতের দিকে লতিফের কাঠের মিলের উডওয়ার্কিং সারফেস মেশিন চালু করা হলো, যা দিয়ে শত শত বছরের হাতির মোটা মোটা গাছ এক নিমিষে ফালা ফালা করে ফেলা হয়। পলাশকে সেই মেশিনের উপর শোয়ানো হলো, হাত পা বাঁধা। জয় অপেক্ষা করল ওর চোখে মুখে মৃত্যুর করুণ সেই অসহায় ভয়টা ফুটে ওঠার। পলাশ তো পাগল, তবু বোধহয় মৃত্যু বিষয়টাই এমন, যাকে তাকে গ্রাস করে তার অন্ধকার গর্ভে। পলাশের চোখের সেই কাতরানি জয়কে খুব শান্তি দিচ্ছিল। পলাশের দেহটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল চলন্ত ব্লেডের দিকে। ছি ছি শব্দ হচ্ছে। কবির ও লতিফ বেরিয়ে গেল। সারা মেঝেতে ত্রিপল বিছিয়ে দেওয়া হলো। রক্ত আটকে থাকতে পারে এমন সব যন্ত্র সরিয়ে নেওয়া হলো। পলাশ সেই চলন্ত উটকাটার ব্লেডের দিকে চেয়ে দেখল, সাথে সাথে চোখটা বন্ধ করল। হাত দুটো থেতলানো কিমা, হাড়ের সন্ধি নেই, ঝুলছে। সেই যন্ত্রণা ভুলে গেল সে। তার বাঁচতে ইচ্ছে করছে না, তবে অদ্ভুত এক ভয় গ্রাস করেছে। তার এত ক্ষমতা, এত বড়াই, পলাশ নামে মানুষ থরথরিয়ে উঠেছে। এই তো কদিন আগের কথা। সে মানুষের বসত জমি, ব্যবসার পয়সা, বউ, সন্তান, মেয়ে, দেশের সম্পদ কিছুই ছাড়েনি। মানুষ এভাবেই কাতরেছে। কত লোকেই যে এই জীবনে তার নোংরা পা দুটো জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছে। কেউ প্রাণ ভিক্ষা চেয়েছে, কেউ বা বলেছে আর মারবেন না, আর মারবেন না, ওরে আল্লাহ। পলাশ সেই সব আহাজারি শুনতে পাচ্ছিল। রূপকথার চিৎকারও কানে এলো। কি আশ্চর্য! কত মেয়ে হাত জোর করে সম্মান প্রার্থনা করেছে, তার খারাপ লাগেনি। মানুষ ভাতের চাল কেনার পয়সাটুকুও তার হাতে সঁপে দিয়েছে জানের ভয়ে। তারপর নিশ্চয় না খেয়ে থেকেছে। সামান্য মুদির দোকানে কেউ সে ছাড়েনি পলাশ। মৃত্যুর ভয় এত তাদের? বোকা ওরা। ওরা কি জানে ওদের চেয়ে পলাশের কত কঠিন শাস্তি ভোগ করে বিদায় হয়? তা জানলে ওরা ভয় পেত কি? সবচেয়ে বড় আশ্চর্য হলো পলাশ, সে সেই সব লোকের হাতে মরছে না। না, তারা তাকে শাস্তি দিচ্ছে না। আজব ব্যাপার। তার কাল আজ জয় আমির, যার নিজের পাপেরই অন্ত নেই, আর সে আবার শাস্তিকে ভয় পায় না। প্রথমে পলাশের কোমর সমান 2 ভাগ হয়ে গেল। এক ভাগ দুটো পা ও কোমর, অপর ভাগ পেট থেকে মাথা। গোসল করে বিশেষ লাভ হলো না। ফোয়ার মতো রক্ত ছুটছে চারদিকে। জয়ের গোটা দেহ ভিজে উঠল পলাশের রক্তে। উপরের ধরটাকে ঘুরিয়ে মেশিনের ব্লেডের নিচে দিল। ছোট ছোট টুকরো হলে বহন করতে সুবিধা হবে। তার শুধু মাথা চাই, বাকিটা অপ্রয়োজনীয়। দুটো হাত ও মাথা সহ মোট 4 টুকরো হলো। বাকি টুকরোগুলো বিশাল এক পলিথিনে ভরে তারপর ছালার বস্তায় ভরল। মাথাটা আলাদা করে আরেক বস্তায় ভরে লতিফকে ডাকল। হামজাকে কল করল। লোক দরকার। এরকম ভয়ানক কাজ কারা করতে পারবে, তাদের যেন পাঠায়। চর্বি, রক্ত, মাংসের টুকরো, শরীরের কত রকমের কি রক্তের সাথে মিশে মিশে পড়িয়ে আছে। মেশিনটা খুলে ফেলে দিতে হবে। ত্রিপলা উঠিয়ে ফেলল। গোটা ঘর পরিষ্কার। ত্রিপলাটাও ভাটার পুকুরে ধুয়ে আনলো কবির। অন্ধকার থাকতে থাকতে সব করলে ভালো। তা বোধ হয় হবে না। হামচা এখন লোক পাঠাবে না, সেটা ঝুঁকিপূর্ণ। পরদিন সকালে নিজে বেরিয়ে গিয়ে কোত্থেকে যেন বড় বড় ইলিশ কিনে আনলো জয়। ইলিশ মাছে তার জন্মের দুর্বলতা। লেজ ভর্তা, ইলিশ মাছ ভাজা, সেটাকে জ্বালিয়ে খাওয়া অথবা যে কোনো পদে তার না নেই। ইলিশ মাছ খেতে খেতে তার নিজেকে খাঁটি বাঙালি মনে হয়। খাওয়া দাওয়া করে অন্তু কবিরকে নিয়ে বেরিয়ে পড়ল জয়। বাকিটা হামজা সামলাবে। কবিরকে দিয়ে একটা ভালো অ্যামাউন্ট লতিফকে দিলে সে খুশি। রাজনীতি ছেড়েছে দায়ে পড়ে, ভেতরের সেই ছোটলোকই তো যায়নি। গাড়ি উল্টো দিক থেকে ঘুরিয়ে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করল। যখন তখন পুলিশ বাড়িতে হানা দেবে তাদের। সন্দেহের তালিকার সবচেয়ে আগে হামজা পাটোয়ারি ও জয় আমিরের নাম থাকবে। স্বাভাবিক। বাড়িতে এসে না পেলে আইনের লোক 2 2 4 মিলিয়ে নেবে। ড্রাইভিং করতে করতে জয় গান ধরল।
আমি যত চাই আমার মন রে বোঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? লতিফের লুঙ্গি প্রিন্টের, তার বিরক্ত লাগছিল। লুঙ্গি হবে সাদা, এইসব প্রিন্ট কেন? কাস্টডিতে বসে রূপকথার ভীষণ গরম লাগছিল। মাথার উপরে স্পটলাইট জ্বলছে, তাতে অস্বস্তি বাড়ছিল। খানিক বাদে দুজন কর্মকর্তা এলো, পানির গ্লাস এগিয়ে দিল। রূপকথার পিপাসা নেই, সে কক্ষের চেয়ারে টেবিলের মতো নির্লিপ্ত। অফিসার জহিরুল আলমকে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী এখন কোথায়? আমি জানি না। খুব কমন একটা জবাব, কানে পছন্দ ধরেছে এই শব্দ দুটো শুনে শুনে। নতুন কিছু বলুন। রূপকথা বলল, আমি জানি না। কথাটিকে নতুন আর কিভাবে বলা যায় সেটা আমার জানা নেই। জানা থাকলেও আপাতত মাথায় আসছে না। খুব পেরেশানির মধ্যে আছেন? জি না, পেরেশানি কি? ভালোই তো লাগছে। ভালোই লাগছে? লাগছে। লাগবে না বেশিক্ষণ। আর কিছুক্ষণ জানি না বলতে থাকলে খারাপ লাগার কাছে নিয়ে যাব। রূপকথা চুপচাপ। জহিরুল বলল, পানিটা খেয়ে নিন, ভালো লাগবে। আমার খারাপ লাগছে না। কিছুক্ষণ ভ্রুকুচ খেয়ে তাকিয়ে রইল জহিরুল। খানিক বাদে কক্ষে আরও কয়েকজন কর্মকর্তা এলেন, সাথে একজন মহিলা কনস্টেবলও। রূপকথা নির্বিকার, দুর্বেদ্য মুখখানাও সুন্দর। শাড়ির আঁচলটা চেয়ার ছেড়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আমাদের কাছে খবর আছে কুখ্যাত সন্ত্রাসী পলাশ আজগর নিজের তৃতীয় আবাসে আমাদের দুটো অফিসারকে খুন করে পালিয়েছে। এরপর গাঙ্গের পাড়ের বাড়িতে গিয়ে উঠেছিল, আর সেখানে আপনি আগে থেকেই ছিলেন। জি, খবরটা ঠিক। আর আপনি বলছেন আপনি জানেন না? আমরা কি বোকামির ফান্ড খুলে বসে আছি? ভালো কথায় জীবনেও আপনারা মুখ খোলেন না, তখন কেলানি দিতে হয়, আর লোকে বদনাম করে ডিপার্টমেন্টের। আপনি ওখানে উপস্থিত ছিলেন আর আপনি জানেন না? যতক্ষণ সে ওই বাড়িতে ছিল ততক্ষণ জানতাম। এরপর ও বাড়ি থেকে যখন পালালো তখন তো আমাকে বলে যায়নি, সঙ্গে নিয়েও যায়নি। আপনারা আমাকে ওই বাড়িতে একা পেয়েছিলেন। একা পাইনি ম্যাডাম, আশপাশ থেকে কয়েকটা ছোকরাদের সাসপেক্ট করা হয়েছে। তাদের পরেই ধরি, আগে আপনারা জন্মের বাটপারি করে নেন। বাড়িতে আমি ছিলাম, ছোকরাদের হিসেব আমার সাথে নেই অফিসার। তা ছিলেন, তার মানে এই নয় যে আপনাকে বলে যায়নি, ঘরের বউকে বলে যায়নি। রূপকথা হাসল, অবর্ণনীয় হাসির রেখা। উপস্থিত কর্মকর্তারা একে অপরের দিকে তাকালো রূপকথার সেই হাসিতে। পলাশ আজগর এত বড় কুখ্যাত সন্ত্রাসী, তার মাথা খারাপ তো থাকার কথা না। সে এটুকু নিশ্চয় জানে, যত আপনই হোক, পুলিশের মার খেলে সবাই সত্যি কথা গড়গড় করে বলে দেয়। আমাকে বলার হলে আমাকে সঙ্গেও নিত। সকলে কিছুক্ষণ চুপ করে রইল। জহিরুল খুব তীক্ষ্ণ সন্দেহহীন চোখে চোখে বলল, আপনি খুব শেয়ানা মহিলা, যুক্তির মারপ্যাচে পুলিশকে ঘোল খাওয়াতে চাচ্ছেন? খুব উগ্র হয়ে উঠল অফিসার। রূপকথা চুপচাপ। জহিরুল ছোট দুটো অফিসারকে আদেশ করল, রিমুভ হার টু রিমান্ড। রূপকথা নির্দ্বিধায় চুপচাপ সাথে চলল। তার চলনে উদ্বেগ নেই, ভয় নেই, চিন্তা নেই, মুখে কঠোর নির্লিপ্ততা। চোখ দুটো ভীষণ জ্বলছে। জীবনের গরমিলে হিসেবগুলো সামনে আসছে। মাথাটা ফাঁকা ফাঁকা। রূপকথা তাকালো, একটা দীর্ঘ শ্বাস ফেলল। পরাগ হাসল সামান্য। ভালো আছিস? পরাগের হাতে ব্যান্ডেজের ওপর হাতকড়া পরানো হয়েছে। রূপকথাও হাসল, ভালোই তো। দুজনকে দুই দিকে নিয়ে চলে গেল কর্মকর্তারা। পরাগ একবার পেছন ফিরে রূপকথার নিঃশব্দ চলন দেখল। শাড়ির আঁচল মেঝের উপর ছেড়ছে যাচ্ছে। ধীর পায়ে হাঁটি হাঁটি এগিয়ে যাচ্ছে রূপকথা। সে রাজন আজগরকে কত নিষেধ করেছিল রূপকে পলাশের ঘরে বিয়ে না দিতে। জয়দের আসনের এমপি সাহেবের ভাগ্নি বাপ্পি মণ্ডল, বিরাট নেতা। সে এলো বড় ঘরে। হামজা বিরক্ত হয়ে গেছে। হামজার বিরক্তি মানে আস্তে করে খালাস করে দেয়া, কখন জানি মেরে টেরে ফেলে। কিন্তু হুট করে মেরে ফেললে স্বীকারোক্তি কে দেবে? হামজা জিজ্ঞেস করে, তুমি হেফাজতে ইসলামের সমর্থক মুরসালিন? আমি কিছুতেই খাঁটি নই ভাই, আমি শুধু আপনাদের সমর্থক নই, আর এটা খাঁটি। হামজা হাসল। 2013-এর সে রাজধানীর আন্দোলনে ছিলে না তুমি? আমি ছিলাম না, মুস্তাকিন ভাই ছিল। জানেন তো, মুস্তাকিন ভাই হাফেজে কোরআন আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমি তো বেদুইন, আমি ওসব আন্দোলনে থাকবো কেন? আজ যা করছো সেটা কি?
ও, এই বাচ্চাদের জন্য কি করছি? অনেক কিছুই তো করছো, ক্লান্ত স্বরে বলল হামজা। করলেও সেটা ওরা কমি মাদ্রাসার ছাত্র অথবা জামায়াতের অন্তর্ভুক্ত বলে নয়। ওদের জায়গায় যে কোনো বাচ্চারা থাকলেও আমার ব্যবহারের পরিবর্তন হতো না। তাছাড়া ওরা কোনো দলের সাথে সংযুক্ত নয়, অন্তত এই বয়সে। কেউ সাবালক নয় এখানকার। আপনারা জুলুম করছেন। কি করছি? মোরসালিন চুপ রইল। বাপ্পি মুখ খুলুন। জুলুম এখনও করিনি মোরসালিন, করব। বিরোধী দলের অ্যাক্টিভ নেতা করবি তুমি। তাতে কি রাজনীতিতে কি বিরোধী দল থাকবে না, নাকি আপনারা একচ্ছত্র অধিপতিত্ব চাচ্ছেন? না, তা চাই না। তাহলে তো হলোই, তোমরা জঙ্গিবাদের সাথে হাত মিলাইছো। সে তো আপনারাও কত দলের সাথে মহাজোট করে ক্ষমতায় এসেছেন, আর এবার নির্বাচন ছাড়াই। এটাকে কিভাবে দেখেন? বাপ্পির মুখ লাল হয়ে উঠল। কষে এক ঘুষি মারল মুরসালিনের মুখে। ফাটা ঠোঁটে শুকনো ক্ষত তাজা হয়ে রক্ত বেরিয়ে এলো। মোরসালিন আলতো হাসে। সত্যি কথা নিতে পারে না। এটা আপনাদের দলের সবচেয়ে বড় সংক্রামক ব্যাধি। সত্যি কথা কইতে গেলে কারাবাস, খুন, গুম, মিথ্যা মামলায় ক্ষমতাচ্যুতি। খারাপই লাগে আপনাদের অবস্থা দেখলে। আর কে ঠেকায়? বৃষ্টির মতো মার পড়ল মুরসালিনের গালে। তখন মুরসালিনের হাত পা বাঁধা, রক্তাক্ত হয়ে উঠল গোটা মুখটা। দাঁত নড়ে গিয়ে মাড়ি থেকে রক্ত পড়ছে। হামজা থামালো। পাগলামি করিস না বাপ্পি, কিছুই হবে না এতে। বড়জোর জ্ঞান হারাবে, সময় নষ্ট হবে, কথা বলতে থাক। বাপ্পি বকে উঠল। খানকি মাগির চ্যাংরা, তোরা মারস নাই আমাগরে? আমাদের ছেলেরা তোদের হাতে জখম হয়, খুন হয়। শুয়োরের বাচ্চা, সেসব হিসেব রাখো না মাগির পুত। মুরসালিন রক্তাক্ত মুখে চমৎকার হাসে, দেখতে অদ্ভুত লাগে। বলে, এক পীর আর তার মুরিদ একবার ডালিম খাচ্ছিল। দেখা গেল মুরিদের সামনে ডালিমের অনেক বীজ জড়ো হয়েছে। পীর ঠাট্টা করে বলল, ওহে বৎস, এত ক্ষুধা তোমার, এতটা ডালিম খেয়েছ? মুরিদ তাকিয়ে দেখল তার পীরের সামনে কোনো বীজ পড়ে নেই। মুরিদ হেসে বলল, হুজুর, আমি ডালিম খেয়ে তাও বীজ রেখেছি। আপনি তো বীজও ফেলেন নিচে, গুনে দেখা যাবে কতটা ডালিম খেলেন। ক্ষুধা কি হুজুর আমার বেশি নাকি আপনার? মুরসালিন হাসল। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমাদের ছেলেরা যখন অত্যাচারিত হয়ে মরে আপনাদের হাতে, তখন ওদের মরদেহের হদিশটুকু পাওয়া যায় না যে গুনে দেখব কতগুলো মরল, অথবা তা দেখিয়ে আইনের কাছে বিচার চাইব বা মানুষের কাছে সিম্প্যাথি। কিন্তু আমরা মারলে তার এক একটা খামচিও দেশবাসীকে দেখিয়ে সমর্থন কামাচ্ছেন। কথা শেষ না করে মুরসালিন হাসল। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।